বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ মামলা এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি। খলনায়ক ডন বিমানবন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। চিত্রনায়ক সালমান শাহ মামলায় খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় দেন। আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ডনকে দোষী বলছেন মামা আলমগীর কুমকুম। ডন অনেকবার বলছে তার বেস্ট ফ্রেন্ড এইটা ওইটা। সে 11 দিন বগুড়ায় ছিল, সে জানাজায় আসলো না কেন? ওই দিন নাকি হরতাল ছিল। তাকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার কালবেলার মাধ্যমে, বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হরতাল হয় নাই, কোনো দিন কোনো আমলে হরতাল হয় নাই, সে কেন আসে নাই? তার ব্যবহৃত ক্যাপ, পারফিউম, আনুষঙ্গিক সবকিছু আজও তেমনি আছে, শুধু স্মৃতি হয়ে আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক। আদরের ভাগ্নের ছবি আর এসব আসবাবপত্র পরম যত্নে আঁকড়ে রেখেছেন আলমগীর কুমকুম। এক বুক কষ্ট চেপে জানালেন কি ঘটেছিল 1996 সালের 6 সেপ্টেম্বর। রমনা থানার একটি হামলায় আমাদের চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহকে নিষ্ঠুরভাবে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য এফডিসির খলনায়ক ও বগুড়ার ডন তিনি 12 লক্ষ টাকার বিনিময়ে এই কাজটি করেছিলেন। এই খলনায়ক ডন তিনি আরো জানান পূর্ব শত্রুতা ও অবৈধ সম্পর্ক থাকার জন্য তিনি এই কাজটি করেন। ডন আরো জানান তিনি এবং তার সহপাঠীরা সালমান শাহকে ঘুমের ওষুধ খাওয়াইয়া অচেতন করে তার উপর অত্যাচার করা হয় এবং তারপরে তাকে শেষ করে দিয়ে ফ্যানের সাথে ঝুলে রাখা হয়। কিন্তু বাংলা একটা কথা আছে, সত্য কখনো চাপা থাকে না, সেটা আজকে না হয় পরশু না হয় আজকের বারে সেটা প্রকাশ পাবে। যাই হোক বন্ধুরা, সালমান শাহকে নিয়ে এবং এই ডনকে নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই ডন বাংলাদেশ ছেড়ে পালানোর সময় কিভাবে তিনি গ্রেপ্তার হলেন এবং রিমান্ডে তিনি কি স্বীকৃতি দিলেন, সবকিছু একটু পরে জানতে পারবেন। তার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপরে চলে যাব মূল ভিডিওতে। এই বিচারের ভয়ে সে নিজে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। অনেকদিন বাঁচতে চেয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ, কিন্তু এই পৃথিবীর মানুষগুলো তাকে বাঁচতে দেয়নি। কিন্তু কথায় আছে, পাপ ছাড়ে না বাপকে, সময় ঘুরলে চিনবে নিজের আসল স্বভাবকে। খল অভিনেতা ডনেরও যেন এখন সেই অবস্থা। সালমান শাহ নিহতের মামলায় বর্তমান গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে সে। এর আগে 9 আগস্ট রবিবার তাকে আদালতে তোলা হয়। সেখানে সালমান শাহ নিহতের ব্যাপারে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সালমানকে শেষ করতে 12 লাখ টাকার যে চুক্তি হয় তাতে জড়িত ছিলেন ডন। রাষ্ট্রপক্ষের কৌশলী ওমর ফারুকি জানান 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে শেষ করা হয়েছে। এত বছর ধরে সামিরা কত নাটকই না করল, অথচ এখন শোনা যাচ্ছে সামিরা ডনকে ঠিক করেছিল 12 লাখ টাকা দিয়ে নিজের জামাইকে শেষ করার জন্য। খারাপ পরিবারে বিয়ে করলে যা হয়, এত বছর ধরে সামিরা কি নাটকটাই না করল? আমি ভাবতেই পারি না, মিথ্যা বলে কিভাবে এত বছর ধরে মানুষকে বিভ্রান্ত করে গেল। মানুষ কিভাবে এত বড় একটা বিষয় নিয়ে বছরের পর বছর এমন নাটক করতে পারে, সত্যিই অবিশ্বাস্য। সব মিলে সালমান শাহ নিহতের মামলার 4 নম্বর আসামি খল অভিনেতা ডন বিমানবন্দর থেকে গ্রেফতার হবার খবরটি সামনে আসতেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে 30 বছর ধরে রহস্যে ঘেরা এই মামলায়। আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও দেশ ছাড়ার চেষ্টা, প্রশ্ন উঠবেই, এত তাড়াহুড়ো করে দেশ ছাড়তে চেয়েছিলেন কেন? কার ভরসায়, কার ইশারায়? শোনা যাচ্ছে ডনকে ছাড়িয়ে নিতে নাকি দেন দরবারও চলছে। যদি সত্যি এমন কোনো চেষ্টা হয়ে থাকে তাহলে সেটিও তদন্তের আওতায় আসা উচিত। কারণ আইন যদি সবার জন্য সমান হয় তাহলে প্রভাবশালী কারোর জন্য আলাদা দরজা থাকতে পারে না। সালমান শাহের 30তম মৃত্যু বার্ষিকী সামনে। এই সময়ের মধ্যে মামলার অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। 30 বছর ধরে প্রশ্ন জমেছে, এবার উত্তর চাই। 30 বছর ধরে অপেক্ষা, এবার ন্যায় বিচার চাই। কে প্রভাবশালী নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে সালমান শাহর কোটি ভক্তের একটাই প্রত্যাশা, মামলাটির সত্য উদ্ঘাটন হোক। অপরাধী যেই হোক, তাকে আইনের মুখোমুখি করা হোক এবং ন্যায় বিচার নিশ্চিত করা হোক। এদিকে সালমান শাহর বন্ধু ডন কারাগারে। পাবলিক প্রসিকিউটর দাবি করেছেন যে সালমান শাহকে শেষ করার জন্য আজিজ মোহাম্মদ ভাই ডনকে 12 লাখ টাকা দেয়। তিনি আরও দাবি করেছেন সালমান শাহের বন্ধু ডনের সাথে তার স্ত্রী সামিরার অবৈধ সম্পর্ক ছিল। এদিন ডনের পক্ষে কোনো আইনজীবী ছিল না, মানে ডিফেন্স লয়ার ছিল না। রাষ্ট্র দাবি করছে ডন ঘাতক। এখন যদি ডনের আইনজীবী কোনো রিজন অফ ডাউট এবং ডিফেন্স দাঁড় করাতে না পারে, এর মানে বিজ্ঞ আদালত ধরেও নিতে পারেন যে ডন সালমান শাহের ঘাতক এবং মাস্টার মাইন্ড আজিজ মোহাম্মদ ভাই। এদিকে আদালতে মামলার তদন্ত চলমান এবং ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি ও পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে আদালতকে জানানো হয়। এদিন বিকেল 5:05 ডনকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। বিচারক এজলাসে এসে আসামি পক্ষের কোনো আইনজীবী আছেন কিনা জানতে চাইলে শুনানিতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুকি মামলাটিকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ডন মামলার 4 নম্বর আসামি এবং রবিবার দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ সালমান শাহর মৃত্যুর ঘটনার বিবরণ তুলে ধরে বিভিন্ন অভিযোগ করেন। পিপির বক্তব্য অনুযায়ী ঘটনার দিন সালমান শাহর পরিবারের সদস্যরা ইস্কাটনের বাসায় গেলেও তার স্ত্রী সামিরা হক তাদের ভেতরে ঢুকতে দেননি। পরে রাতে প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও দাবি করেন, সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টা করা হয়েছিল এবং এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। ওই মামলায় রেজভি আহমেদ ওরফে ফরহাদের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষ দাবি করে সামিরার সঙ্গে ডনের সম্পর্ক ছিল এবং ডন, ফারুক ও রেজভি 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে শেষ করার পরিকল্পনা করেন। তাদের অভিযোগ, প্রথমে সালমান শাহকে অচেতন করে পরে অপমৃত্যু হিসেবে দেখানোর জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। তবে শুনানিতে রাষ্ট্রপক্ষের করা এসব অভিযোগের বিষয়ে ডনের বক্তব্য জানা যায়নি। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিআইডি সূত্রে জানা গেছে, সালমান শাহ নিহতের মামলার কারণে ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি সিআইডিকে জানালে বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। মৃত্যুর প্রায় 29 বছর পর গত বছর আদালতের নির্দেশে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। পরিশেষে বলতে চাই, সালমান শাহ এই ডনকে নিজের ভাইয়ের মতো নিজের বাড়িতে আনত। সালমান শাহের সকল পারিবারিক বিষয় জানত। সালমান শাহের সাথে একসাথে ঘুমাতো, একসাথে বসে খাবার খেত। সালমান শাহ একজন আউটসাইডারকে নিজের ঘরের মানুষের স্বীকৃতি দেয়, বিশ্বাস করে, আপনের জায়গা দেয়। সে যদি আসলে তার স্ত্রীর সাথে সম্পর্ক করে বন্ধুকে শেষ করে, তবে এটার থেকে জঘন্য কাজ দুনিয়াতে হতে পারে না। যদি আসলে ডন প্রকৃত ঘাতক হয়ে থাকে, তাহলে আবারও বলবো, পাপ বাপকেও ছাড়ে না। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ডনের যেন কঠিন থেকে কঠিন সাজা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন। 1996 সালের 6 সেপ্টেম্বর শরতের এক সকালে ঢাকায় চলচ্চিত্রের আকাশে নেমে এসেছিল গভীর শোক। মাত্র 25 বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বলা হতো তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু তার পরিবার শুরু থেকেই বলে আসছে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। দীর্ঘ প্রায় 3 দশক ধরে চলা এই আইনি লড়াইয়ে এবার এলো এক বিরাট নাটকীয় মোড়। সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন এই মামলার 4 নম্বর আসামি, জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডন। তাহলে কি 29 বছর পর অবশেষে উন্মোচিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় রহস্যের জট? কি দাবি করছে রাষ্ট্রপক্ষ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। গত রবিবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে পৌঁছান অভিনেতা ডন, কিন্তু ইমিগ্রেশন পুলিশের নজরে আসার পর তাকে আটকে দেয় পুলিশ।
পরে তাকে হস্তান্তর করা হয় মামলার তদন্ত সংস্থা সিআইডির কাছে। এরপর তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আদালতে তুলে ধরেন চাঞ্চল্যকর সব তথ্য। আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করে 1997 সালের একটি অপহরণ চেষ্টার মামলায় অভিযুক্ত রিজভী আহমেদ নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সেখানে বলা হয় সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ডনের। এছাড়া সামিরার সঙ্গে তৎকালীন প্রভাবশালী ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়েরও গোপন সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে 12 লাখ টাকার চুক্তি হয়েছিল ডন, ফারুক এবং রিজভির সঙ্গে। প্রথমে সালমান শাহকে অচেতন করা হয় এবং পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। আদালত ডনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সিআইডিকে এই বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ডনের গ্রেফতারের পর লন্ডন থেকে ভার্চুয়ালি প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বর্তমান সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ডন এই হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার বিশ্বাস ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে থলের বেড়াল। কার কার হাত রয়েছে এই হত্যাকাণ্ডে সব মুখ খুলবে এবার। আপনারা হয়তো জানেন, সালমান শাহর মৃত্যুর পর পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা নিয়েছিল। সিআইডি এবং পিবিআই এর একাধিক তদন্তে বারবার একে আত্মহত্যা বলা হলেও নাছোড়বান্দা ছিলেন তার মা নীলা চৌধুরী। তিনি এবং তার পরিবার এই রিপোর্টের বিরুদ্ধে বারবার নারাজি দিয়েছেন। অবশেষে গত বছরের অক্টোবর মাসে আদালতের নির্দেশে রমনা থানায় একটি আনুষ্ঠানিক হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট 11 জনকে আসামি করা হয়। আগামী 30 অগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ রয়েছে। ডনের গ্রেফতার এবং আদালতের এই নতুন মোড় সালমান শাহর ভক্তদের মনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও কৌতূহলকে আবারও উস্কে দিয়েছে। ভক্তদের একটাই দাবি, দীর্ঘ 3 দশক পর যেন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হয় এবং সত্য বেরিয়ে আসে। এই মামলার তদন্ত কেবল ডনের গ্রেফতারের মধ্যেই সীমাবদ্ধ নেই। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য চলতি বছর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পক্ষ থেকে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরত হাল ও পুনরায় ময়না তদন্তের অনুমতি প্রদান করেন। দীর্ঘ প্রায় 3 দশক পর নেওয়া এই পদক্ষেপটি মামলাটিকে এক সম্পূর্ণ ভিন্ন এবং কৌতূহলোদ্দীপক মোড়ে দাঁড় করিয়েছে। আগামী 30 অগস্ট এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এখন দেখার বিষয় সিআইডির এই চূড়ান্ত প্রতিবেদনে আর কি নতুন তথ্য বেরিয়ে আসে। 90-এর দশকে সেই ক্ষণজন্মা নায়কের প্রস্থান আজও মেনে নিতে পারেনি তার কোটি ভক্ত। বারবার ফাইল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলেও তার পরিবারের নাছোড়বান্দা আইনি লড়াই এবং মায়ের অদম্য সংগ্রাম প্রমাণ করে যে সত্য চাপা দিয়ে রাখা যায় না। ডনের গ্রেফতার এবং আদালতের একের পর এক কঠোর পদক্ষেপে সালমান শাহর ভক্তরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। এখন সময়ের অপেক্ষা 90-এর দশকের সবচেয়ে আলোচিত এই মৃত্যুর নেপথ্যের কুশীলবরা আইন ও ন্যায় বিচারের মুখোমুখি হয়ে চূড়ান্ত শাস্তির আওতায় আসেন কিনা। আপনার কি মনে? কাবা শরীফে ডন কি তার কৃতকর্মের জন্য মাফ চাইতে যাচ্ছিল, নাকি কাবা শরীফে যাওয়ার উসিলায় ডন পালাচ্ছিল? ডনকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ হেফাজতে আছে ডন। সে নিশ্চয়ই একটা বক্তব্য দিবে রিমান্ডে নেওয়ার পরে, বা রিমান্ড আবেদন করলে তাকে রিমান্ডে নিবে। যদি রিমান্ড আবেদন করে থাকে, রিমান্ডে নিলে অনেক কথা বেরিয়ে আসে। এখন কথা হলো গিয়া, ডন যা বলবে তাকে আমরা জানতে পারবো, নাকি আগের মতো এর আগে যেরকম হয়েছে ভিতরে ভিতরে একটা প্ল্যানিং হবে, they will have a plan and they will make it successful, এরকম কিছু একটা হবে? নাকি ওই যে অপরাধীদের হয় না যে জেলখানায় একটা ঘটনার মাধ্যমে, মানে অপরাধীকে জেলখানায় মেরে ফেলে বলে যে কিভাবে মারা গেল আমরা বুঝতে পারলাম না, অথবা বলবে ডন আত্মহত্যা করছে, এইভাবে কেসটা দফা রফা করে ফেলবে। কোনটা? ডন যদি অপরাধী হয়ে থাকে তাহলে ডনকে এই 30 বছর কেন ধরা হলো না, সামিরাকে কেন 30 বছর ধরা হলো না? এই সমস্ত বিষয় নিয়ে চলেন আজকে একটু আলাপ করি।
ডন বরাবরই বলে আসতেছে ডন অপরাধ, ডনের কোনো অপরাধ নাই। কিন্তু ডনকে যে মামলাটা দেয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ডন 12 লাখ টাকায় এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য সম্মত হয়েছে এবং নিজের কোমরে দড়ি পেঁচিয়ে বেঁধে সে দড়ি নিয়ে বাড়িতে ঢোকে। এই ধরনের ইস্যুতে ডনকে 4 নম্বর আসামি করে এই হত্যা মামলায় আসামি করা হয়েছে। এখন কথা হলো গিয়া 30 বছর কেন ডনকে অ্যারেস্ট করা হইল না? এখন দেখেন, ডন সে তো বলেই আসছে সে কোনো অপরাধ করে নাই। এখন ডন জানে যে এয়ারপোর্টে গেলে তারে অ্যারেস্ট করা হবে এবং সে মানুষকেও বলছে সে এয়ারপোর্টে গেলে তার ঝামেলা আছে, বিদেশে সে যাইতে পারবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা রিসেন্টলি ঘটছে সেটা হচ্ছে রিসেন্টলি ডন একটা ফেসবুক পোস্ট দিচ্ছে, সেখানে সে উল্লেখ করছে যে বিপদের সময় কেউ না কেউ পাশে এসে দাঁড়ায়। এখন ডনের এই বিপদের সময় কে তার পাশে এসে দাঁড়ালো? কে ডনকে টাকা দিল ওমরা করার জন্য? আচ্ছা, ওমরা করার জন্য কত টাকা লাগে? 1.5 থেকে 2 লাখ টাকা লাগে একজনের ওমরা করার জন্য। আর ডন এখান থেকে যদি ওমরা করতে সৌদি আরব যায়, সৌদি আরব তো থেকে যাওয়ার কোনো অপশন নাই, সৌদি আরব থেকে আরেক জায়গায় যাইতে হবে, তাহলে সেটার ভিসাও তাকে নিয়ে যেতে হবে। সো অবভিয়াসলি ডনের সেই প্রিপারেশন নিয়েই যাওয়ার কথা ছিল। এখন পুলিশ যখন জানাবে যে তারা পাসপোর্টে আসলে কয়টা ভিসা ছিল, তখন বোঝা যাবে বেসিক তথ্যটা, সে কি এই সৌদি আরব থেকে অন্য দেশে চলে যেতে চাইছিল বা তার প্ল্যান কি ছিল। মক্কা শরীফে গিয়ে ডন যদি সবকিছুর জন্য মাফ চাইতে পারে, একবার আছে না বাংলাদেশে মুসলমান যারা, তাদের একটা বিশ্বাস আছে যে জীবনে যত পাপ করছি একবার যদি মক্কা শরীফের কাছে যাইতে পারি, মক্কা শরীফের গিলাম ধরে যদি একবার চুমু খাইতে পারি, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের হাদিস বা আমাদের ইসলামেও হয়তো এরকম একটা উক্তি আছে যে একবার হজ করলে তার পেছনের গুনাহ সব মাফ হয়ে যায়, কবিরা গুনাহ ছাড়া, বা এই টাইপের। আমি জানি না মূল বিষয়টা, যদি কেউ জেনে থাকেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে হজ করলে একজন হাজি একেবারে বিশুদ্ধ হয়ে যায়, তার সমস্ত কিছু মাফ হয়ে যায়। তো ডন কি শেষ অব্দি সেই মক্কা শরীফে গিয়ে সে মাফ চাইতে গিয়েছিল, বাট শেষ মানে আল্লাহ তাকে মাফ করবে না বলে এয়ারপোর্টে তাকে ধরা খাওয়াই দিছে। দেখেন, এইটা যখন হত্যা মামলা হইলো, তারপরে কিন্তু এই হত্যা মামলার অনেক আসামি পুলিশের সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, তাদের কাউরে কিন্তু পুলিশ অ্যারেস্ট করা নেই। ইভেন সামিরাকেও পুলিশ অ্যারেস্ট করা নেই। সামিরা যদি পালিয়ে গিয়ে থাকে এয়ারপোর্ট দিয়ে, তাহলে সেটা আমরা জানি না। আর সামিরা যদি বাইরের দিয়েও পালিয়ে গিয়ে থাকে, সেটাও আমরা জানি না। সামিরা কি দেশের মধ্যে আছে কিনা সেটাও আমরা জানি না। বাট সামিরা আত্মগোপনে আছে। ডন তো আত্মগোপনে ছিল না ওইভাবে। ডন মোটামুটি এমবিসি নির্বাচনে এসছে, সাংবাদিকদের সঙ্গে সে ইন্টারভিউ দিছে, সে বলছে পুলিশ যদি আমাকে ডাকে আমি যাব। তো পুলিশ যদি তাকে ডাকে সে যাবে, তাহলে তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করলো কেন? এখানেই হচ্ছে বিষয়, পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করে নাই। এই হত্যা মামলার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে নাই। এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে এয়ারপোর্টে ডনের নামে, ইমিগ্রেশনের ডনের নামে কমপ্লেন করা আছে। ডনের পাসপোর্ট নাম্বার হাবিজাবি বা তার নাম টাম ছবি টবি দিয়ে আছে যে এই ব্যক্তি যদি ইমিগ্রেশন পার হয় তাকে পুলিশে সুপর্দ করতে, কারণ তার ইমিগ্রেশনে পার হওয়ার নিষেধ আছে, দেশের বাইরে যাওয়া তার নিষেধাজ্ঞা আছে আইনের পক্ষ থেকে। কারণ আইন কিন্তু জানে না যে এই ব্যক্তি কোন অপরাধে বা কি অপরাধে তার নিষেধাজ্ঞা আছে, হয়তো এয়ারপোর্টের আইন হয়তো জানে না। তো এয়ারপোর্ট থেকে যখন দেখছে তার ক্লিয়ারেন্স নাই, ইমিগ্রেশনে যখন দেখছে কম্পিউটারে চেপা যে এই লোকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তাকে আটকায় ইমিগ্রেশন পুলিশ তদন্ত করলো যে তার আসলে সমস্যাটা কোথায়, তাকে আটকাইছে কেন। তখন তারা জানলো যে তার নামে মামলা আছে এবং এটা আর ইমিগ্রেশন পুলিশের আওতায় না। তখন তার ডনকে ইমিগ্রেশন পুলিশ সিআইডির হাতে তুলে দিচ্ছে। এখন সিআইডি তো চায় নাই ডনকে অ্যারেস্ট করতে, এটা এখন জানাজানি হয়ে গেছে, মানুষ জেনে গেছে, সালমান শাহর ভক্তরা জেনে গেছে, সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে ডনকে
অ্যারেস্ট করা হয়েছে। আর ডনকে যখন অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে আবার ছাইড়া দিলে কিন্তু বিপাকে পড়বে পুলিশে। তো তারা এখন হেফাজতে রাখতে হবে। হেফাজতে রাখে এখন তারা কি করবে? ডন যদি সত্যি খুনি হয়ে থাকে, ডন যদি সত্যি হত্যা মামলায় জড়িত হয়ে থাকে, তাহলে তো ডন সব ফাঁস করে দিবে। রিমান্ডে গেলে কিন্তু সব বলে দেয়। এখন ডন যেন সব ফাঁস না করে, সেই জন্যে এখন একটা পক্ষ, যদি যেই মামলাটা যেভাবে সাজানো হয়েছে, আজিজ মোহাম্মদ ভাই, সামিরা এবং আরো যারা যারা আছেন, বাকি 10 জন যারা আছেন, তারা এখন ট্রাই করবে ডনকে যেন মুক্ত করা যায়। ডন যদি মুক্ত না হইতে পারে, ডন যদি সব বলে দেয়, তাহলে তারা আরো ফেসে যাবে। হয়তো ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরার একটা ব্যবস্থা হইতে পারে। কেসটা যখন ইন্টারপোলে চলে যাবে, ইন্টারন্যাশনাল কেস হয়ে যাবে, তখন আজিজ মোহাম্মদ ভাইদের মতো লোক হয়তো সিঙ্গাপুরে যাইয়া একটা, তার অনেক পয়সা আছে, প্রতিপত্তি আছে, ব্যবসা আছে, সে একটা গা ঢাকা দিয়ে থাকতে পারে। কিন্তু অন্যান্য আসামিরা ওরা তো বাঁচতে পারবে না। ওদের তো এত টাকা পয়সা নেই, বিশেষ করে ডনের তো এত টাকা পয়সা নেই। সামিরার রিসেন্ট হাজবেন্ড, তৃতীয় হাজবেন্ডের হয়তো অনেক টাকা আছে। কত টাকা আছে সেটা, এই টাকা কি এই প্রশাসনকে দিয়ে বুক বন্ধ করার মতো টাকা? কারণ দেখেন, একবার প্রশাসনকে যদি অ্যাকর্ডিং টু লীলা চৌধুরী বা অ্যাকর্ডিং টু বাদীপক্ষ, যে প্রশাসন টাকা খাইয়া এটা ঘুরাই দিছে বিষয়টা, এরকম যদি হয়ে থাকে, তাহলে একবার যে টাকা খায়, একবার যদি ঘোরানোর জন্য টাকা খায়, দ্বিতীয়বার ঘোরানোর জন্য টাকা খাবে তার দ্বিগুণ, তৃতীয়বার 4 গুণ, চতুর্থবার 5 গুণ। সো টাকার অঙ্কটা কিন্তু বাড়তেছে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়ে যাবে। আর এখন এই মুহূর্তে 17 বছর পরে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের ক্ষুধা অনেক বড়। এখন এই যে টাকা খাওয়ার জায়গায় যারা এসে বসছে, তাদের ক্ষুধা কিন্তু অনেক বেশি। তারা যদি এটার পেছনে টাকা খাওয়ারই নিয়ত থাকে, তাহলে যে পরিমাণ টাকা লাগবে, সেই পরিমাণ টাকা কি বাকি 11 জন মিলে দিতে পারবে? এই রিজভিরে যদি, যেদিন জামিন দিল, রিজভিরে যদি তারা একটা চার্টার প্লেন ভাড়া করে লন্ডনে, যুক্তরাজ্যে পাঠিয়ে দিতে পারে, তাহলে ডনকে একটা জামিনে বাইর করে নিয়ে যুক্তরাজ্যে বা বিভিন্ন দেশে পাঠানো অস্বাভাবিক কিছু না। আমরা দেখছি আমাদের এই রিসেন্ট পলিটিক্স এর মধ্যেই দেখছি যে আওয়ামী লীগের অনেক নেতা কারে কোথায় কোন জায়গায় টাকা দিয়ে কোথায় চলে গেছে, এই ব্যাপারগুলো আমরা জানি। সো এই ব্যাপারগুলো যেহেতু এদের দ্বারা সংগঠিত হয়েছে, এই ব্যাপারগুলো যেহেতু সংগঠিত করা যায়, সো ডনকে কোনোভাবে জামিনে বের করে দিয়ে তাকে খালাস করানো কিন্তু সম্ভব, এটাও সম্ভব। এই যে কয়েকদিন আগে তনু হত্যা মামলার যে আসামি, তারে কিন্তু জামিনে খালাস করে দেওয়ার পরে এখন আবার তাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট দিচ্ছে, কিন্তু সে তো পালাইছে। তাই সে লাস্ট আপডেটটা জানি না সে অ্যারেস্ট হচ্ছে কিনা। সো দুইটা অপশন হইতে পারে, একটা হচ্ছে গিয়ে যে ডনকে একটা জামিনের নাটক করে বের করে দিয়ে তাকে বের করে পালাইতে সক্ষম করবে। আর যদি টাকা পয়সা না খেয়ে থাকে, ঘটনা যদি সত্য হয়ে থাকে, যদি একজন সৎ অফিসার, অনেস্ট অফিসার এটার মধ্যে যদি ইনভলভ থাকে, তাইলে ডনের কোনো ছাড় নাই। কারণ দেখা গেছে যে এক সিনিয়র অনেস্ট অফিসার আছে, সে ছাড়তে চায় না, আর অনেক অফিসার আছে জুনিয়র, সে ছাড়তে চায়। যতই টাকা দেয় কাজ হবে না। এখন একটা অনেস্ট অফিসার দরকার এই মামলায়, যারা তদন্ত করছে বা এটা যারা হ্যান্ডেল করছে, সেখানে সে এটাকে প্রপার ইনভেস্টিগেশন করে, প্রপার ডনকে যদি রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়, রিমান্ডে নিয়ে আসল ঘটনাটা বের করে পুরো বিষয়টা যদি জনগণের সামনে চলে আসে একবার, জনগণই ছাড়বে না। আপনারা দেখছেন বিচারপতি মানিকরে কিভাবে জনগণ বাটাম দিছিল। বর্ডারে যখন বিচারপতি মানিক পালাইতে চাইছিল, তখন তার জনগণ কিভাবে বাটাম দিছিল সেটা আমরা দেখছিলাম। তারপরেও সে, যাই হোক, সে একজন বিচারপতি, তার একটা ছাড় দিছে। কিন্তু ডন তো কোনো বিচারপতি না। ডন যদি সরাসরি সালমান শাহ হত্যার হয়, দায় অভিযুক্ত হয়, তাহলে ভাই, বাংলাদেশে যারা সালমান শাহ ভক্ত আছে, তারা কি ডনকে ছেড়ে কথা বলবে? পুলিশও সেটা জানে যে ডন একটা ববের শিকার হবে যদি ডনকে খোলা ছেড়ে দেওয়া হয়। সো সেই জায়গা থেকে ডন এই মুহূর্তে সবচেয়ে বেশি নিরাপদ আছে হাজতে। আবার ডনের জীবনের সবচাইতে বেশি রিস্ক হাজতে, কারণ ডনকে দুইটা উপায়ে তাকে ম্যানেজ করা যেতে পারে। একটা হচ্ছে কি, তাকে জামিনে নিয়ে এসে দেশের বাইরে পাঠিয়ে দিবে, আর একটা হলো তারা জেলের মধ্যেই তারা করে দিবে। এখন যদি ডনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে জেলের ভিতরে, তাহলে ঘটনা কি এটা আর জনগণের বুঝতে বাকি থাকবে না।
আর যদি সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটে তাইলে আদালতের মাধ্যমে যে রেজাল্ট আসবে সেটা তো আমরা দেখতেই পাবো। কিন্তু পরিশেষে এই কথাটাই বলতে হয়, ডন জানিনা শুনিনা কেন গেল এয়ারপোর্টে? সে যদি অপরাধী হয়ে না থাকে তাহলে সেই এয়ারপোর্ট দিয়ে বাইরেতে গেল কেন? সে তো জানে এয়ারপোর্টে গেলে তারা আটকায় ফেলবে, সে যাই না শুনেই সে বেরিতে গেল কেন? তার মানে তার ভিতরে কোনো একটা কিছু কাজ করছে। সেই কোনো একটা কিছু কি অপরাধ বোধ? সেই কোনো একটা কিছু কি সে বুঝে ফেলছে আর কোনো ছাড় নাই আমার? সেই কোনো একটা কি সে জানে যে আজ হোক কাল হোক তাকে ধরা পড়তেই হবে? সেই কোনো একটা কিছু কি এইটা যে দেশে এখন কোনো কাজ নাই, খামাখা ধরা পড়ে লাভ কি? হাতে পয়সা নাই, সিনেমার কাজ নাই, তার চেয়ে বরং অফারটা নেই, দেশের বাইরে চলে যাই? নাকি এইটা যে সে ওদেরকে বলছে যে ভাই আমি কিন্তু বলে দেবো আমার হাতে পয়সা নাই, আপনি কি করবেন করেন? তখন তারা চিন্তা করলো যে হালায় তো সব করে দিলে সমস্যা, রাজসাক্ষী হয়ে গেলে সমস্যা, তাহলে ওরা আমরা নিয়ে আসি দেশের বাইরে। এই কারণেই কি ডন সেই স্ট্যাটাসটা দিল যে মানুষের বিপদে কেউ না কেউ সামনে এসে দাঁড়ায়, পাশে এসে দাঁড়ায়। সব রহস্যের জট খুলবে তদন্ত কমিটি যখন রিপোর্ট জানাবে। এখন কথা হচ্ছে তারা কবে জানাবে, আদৌ জানাবে কিনা, সাধারণ মানুষ এই সংবাদ পাবে কিনা, সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের কাছে ডনকে তুলে দেওয়া হবে কিনা, অনেক প্রশ্ন আসে। আগামীতে সামিরাকে অ্যারেস্ট করা হবে কিনা, সামিরা কি দেশে আছে কিনা, কত শত প্রশ্ন যে জমে আছে এই হত্যা রহস্য নিয়ে, তার ইয়াত্তা নাই। লেটস সি এবারের সরকার এটাকে নিয়ে কি করে। যদিও সবার ধারণা যে গত সরকার এটাকে নিয়ে যেভাবে ডিল করছে, এই পলিটিক্যাল সরকারও এটাকে নিয়ে সেইভাবে ডিল করবে। এটা যদি এনসিপির সরকার এনসিপি গঠিত সরকার হইতো বা জামাত গঠিত সরকার হইতো, তাইলে এটা রেজাল্ট হতো অন্যরকম হইতো। এটা অনেক পাবলিকের ধারণা, অনেক সাধারণ মানুষের ধারণা। এখন সাধারণ মানুষের ধারণা করলেই তো আর সমাধান হবে না, যা করবার একটা প্রসিডিওর মাধ্যমে করতে হবে, আইনের মাধ্যমে করতে হবে, আদালতের মাধ্যমে করতে হবে। সেটাই এখন দেখবার বিষয় যে স্বচ্ছভাবে, সৎভাবে, সঠিকভাবে এটার কার্যক্রম বা এটার অগ্রগতি। তো আপনি তো কিন্তু ঘরের শান্তিটাই খুঁজবেন। হ্যাঁ, তো ডন তো সবসময় ভাইয়ের সাথে থাকতো, মানে 24 ঘন্টাই বলতে পারেন। যখন শুটিং শেষ হতো তখন সালমান ভাইয়ের বাসায়ও সে থাকতো, বাসায় অবস্থান করতো, এবং সালমান ভাইয়ের অ্যাবসেন্সে সে বাসায় যাইতো। সামিরার সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল, সে অস্বীকার করে, কিংবা সামিরা অস্বীকার করে। একটা ছবি আমাদের কাছে আছে, সেই ছবিটা যদি আপনারা দেখেন আপনারাও বলবেন এটা সামিরা, সে বলে এটা সাবরিনা। ওই শাড়ি সামিরা ছিল না, কারণ সালমান শাহ যখন অ্যাওয়ার্ড নিতে যায় সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিন্তু আপনার ওই সামিরা ওই শাড়িটা পরা ছিল, এবং সামিরার যে হাতের নখ টোক নেল পালিশ লাগানো অন্যরকম একটা। শুনেন ভাই, এক একজনের মানে সবকিছু কিন্তু ডিফারেন্ট, আপনারা আমার কিন্তু সবকিছু একরকম হবে না। হ্যাঁ, তো ওইখানে সামিরা অস্বীকার করে, কিন্তু অস্বীকার করলে হবে না। আমরা জানি যে এখন ডন তো সামিরার প্রেমে পড়ে গেছিল ভাই, নিজে তো বিয়েও করে নাই, এতদিন তো সে মানে চিরকুমার রয়েছে তার ভাবির জন্য। সে তো বলে তার ভাবি খুব স্মার্ট, শিক্ষিত, ভাবির প্রশংসা সে গদগদ। অথচ যার জন্য তুই এই জায়গাটা আসছিস, ওকে তুই করে বলতাম, ওকে তুই না আরো কিছু খারাপ ভাষা থাকলে আমি বলতাম। হ্যাঁ, মানে ওকে ওই জায়গায় আসছে কার জন্য? সালমান শাহর জন্য। সেই সালমান শাহকে সে নিজে সামিরের সাথে থেকে সে হত্যা করছে। এখন তার কিছু পয়েন্ট যদি বলেন, আমি তার পয়েন্ট গুলো ধরাই দিতে পারি। হ্যাঁ, বলুন আপনি। যে দেখেন, ওর কথাতেই ও ধরা খাইতেছে। ও 1 তারিখে বগুড়া গেছে না? জি। শুক্রবার দিন সালমান শাহ মারা গেছে। শুক্রবার দিন সে হরতালের জন্য সালমান শাহকে দেখতে আসতে পারে নাই। আর হরতাল থেকে বাংলাদেশে কোনদিন শুক্রবারে না আছে? কোনদিন দেখাতে পারবেন? না। আমরা তো সবাই বাংলাদেশের জন্ম আমাদের ভাই। হ্যাঁ, তো যাই হোক, এখন উনি শুক্রবার দিন হরতালের জন্য সালমান ভাইকে দেখতে আসতে পারেনি। এখানে সামিরার বক্তব্য 4 তারিখে সালমান ভাই মানে ইমন ভাইয়া কথা বলছে যে ইমন, আমি আর ডন একসাথে চট্টগ্রাম থেকে আসছি। কথা কয় রকম হইলো আমাকে বল। 2 রকম হয়ে গেল না? একটা মানুষ আত্মহত্যা করছে, তাকে বুঝাই দিল, সবাইকে বুঝাইলো। তো তোমাদের কথা 2 রকম হয় কেন? সেটাই, ওইটা তো চলেই গেছে ভাই, তারা তো শেষ করে দিচ্ছে, দুনিয়া থেকে পাঠাই দিচ্ছে। আচ্ছা, সামিরা মাঝে মাঝে ইন্টারভিউতে শাবনূরকেও দোষারোপ করতেছে, এটা কি বলবেন? শুনেন, এখন একটা মানুষ, আমি যখন একটা মানুষের সাথে অভিনয় করব, অনেকদিন অভিনয় করলে আমার একটা কো-আর্টিস্ট, তার সাথে আমার ভালো সম্পর্ক হইতে পারে। আর রোমান্টিক সিনগুলো দেখলে তখন হয়তো মনে হয় কি এই যে এর সাথে বুঝে সম্পর্ক। এটা কিন্তু শুধু সালমান শাহ শাবনূর না, আপনি রাজ্জাক কবরী বলেন, তারপরে ফারুক সাথে যে ববিতার, এর আগে আমরা অনেক কিছু শুনছি মিডিয়া জগতে। এটা হয়, এটা কিন্তু আপনার ওই নাটকেরও অনেকের আমরা শুনি যে এর সাথে ওর হয়তো
ওই যে কয়েকটা ছবি মানে মানে জুটি দেখলেই এই জিনিসটা ভাইবেন। আবার অনেক সময় মাইন্ড করে না আপনাদের মতো অনেক সাংবাদিকরাই এগুলো জিনিসগুলো ছড়ায়, হলুদ সাংবাদিকরা তারা এগুলো ছড়ায়, যেটা সত্য কথা। তো এখন সেই ক্ষেত্রে ভাইয়ার সাথে আসলে শাবনূরের সাথে কোনো সম্পর্ক ছিল না, সে ছোট বোনের মতো মনে করতো। এখন আপনাকে আমি এটাও বলি, যদি সালমান শাহের সাথে শাবনূরের সম্পর্ক থেকেই থাকে, আত্মটা কি সালমান শাহ করার কথা না সামিরা করার কথা? ভাই আমাকে বলেন তো একটু। সামিরা করবে। জি, এখন আপনার পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট ভাইয়া, পয়েন্টে আসেন। এই কথাগুলো কিন্তু আমি ফয়সাল মোর্শেদ এখানে বলছি, আপনি দেখেন আমি এই কথাগুলো বলছি, আমার এগুলো আজকের কথা না, কারণ আমি এই পয়েন্টগুলো শুনেন, কয়টা পয়েন্ট আপনারা আমাকে ধরাবেন, প্রত্যেকটা পয়েন্টের উত্তর আমার কাছে রেডি আছে। এবং আরেকটা ইন্টারভিউতে সালমান শাহর খুব কাছের বন্ধু শুভ ভাই বলছিলেন যে সালমান শাহ একদিন 2 দিন পরে ভারতে যাওয়ার কথা ছিল শাহরুখ খানের সাথে সিনেমা করা, তাহলে একটা এত খুশি মানুষ সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল, আত্মহত্যা করবে, একটা হাসি খুশি। সেটাই তো। আর সালমান শাহ নিজেও জানতো যে আমি আত্মহত্যা করলে আমার জন্য অনেক ছেলে মেয়ে মারা যেতে পারে, এবং মারা গেছেও। শুনেন, আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরী মা একদিন বলতেছিল যে ইমন চলো আমরা কোথাও ঘুরে আসি, একটা আছে না যে ঘুরতে যাব, তখন বলছিল যে মা আমার মানে এত ছবি শুটিং ছিল ভাইয়ার হাতে, মানে এত কাজ ছিল তখন, ভাইয়া বলছে যে মা আম্মা আমার এখন মরার সময় নাই, কয়েকদিন পরে আমি কাজগুলো একটু শেষ করি, তারপর সবাই মিলে আমরা ঘুরতে যাবো। যেই মানুষটা বলতেছে যে আমার হাতে এতগুলো কাজ, আমার মরার সময় নেই, সেই মানুষটা আত্মহত্যা করে কেমনে ভাই আমাকে বলেন? সেটাই। এখন শাবনূরের কথা যদি বলতো তো সামিরাই ধরা খাবে। শাবনূর এক জায়গায় বলে সামিরা ভাবি খুব ভালো, ওর সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক, আর এদিক দিয়ে শাবনূরকে সামিরা গালাগালাজ করে। এখন শাবনূরের সাথে সম্পর্ক থাকলে তাহলে সামিরা আত্মহত্যা করবে যে আমার স্বামী তো অন্য জায়গায় চলে গেছে, আমার স্বামী অন্যজনের সাথে রিলেশন, সালমান শাহ আত্মহত্যা করবে কোন দুঃখে ভাই? সেটাই। আর সালমান শাহর মায়ের জন্য কি বলবেন? 29টা বছর সংগ্রাম করছেন ছেলের জন্য। ভাই আমি একজন মা, সবার আগে যেটা বলবো, মা কি জিনিস এটা আমি নিজে উপলব্ধি করি। আমাদের মা সম্বন্ধে কি বলবো, তার মতন একটা মানে রত্নগর্ভা মা, যে নাকি এরকম একটা সন্তান জন্ম দিছে, এবং একটা সংগ্রামী মা, যে এত বছর ধরে মানে সে আশায় ভালো একটা বিচার পাবে, এই আশায় কিন্তু সে লড়াই করে যাইতেছে। আমি মনে করি আল্লাহ তার ডাক শুনছে, তার চোখের পানি, মায়ের চোখের পানি কখনো বিফলে যায় না, তার ডাক আল্লাহ শুনছে, যার জন্য আল্লাহ এই বিচারটা করে দিচ্ছে। আজ 29 বছর পর হলো এই বিচারটা, কিন্তু মানে হত্যা মামলা এখন আসছে। যাক, বারবার ওরা যেভাবে হোক, আমি আইন নিয়ে বলবো না, তারপরে যে কোনো ভাবে হোক ওরা বেঁচে যায়, আল্লাহ মাফ করুক যদি কোনো কারণে এবারও বেঁচে যায়। সালমান শাহর মায়ের জন্য এটা তো অনেক কষ্টদায়ক হবে, যে জীবন দশায় যে দেখে দিতে। মা একটা কথা বলছেন যে আমি এত বছর পর হলেও আমি যে মানে হত্যা মামলাটা, আমার ছেলেকে যে হত্যা করা হয়েছে সেটা আমি জানলাম, মানে এটাতেও আমি অনেকটা সন্তুষ্ট। মা তো বলছে যে তোমরা স্বীকার করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। মা কিন্তু এটা সবসময় বলতো, সে কিন্তু এটা মন থেকেই বলছে ভাইয়া। মা কিন্তু বলে যে তোমরা স্বীকার করো আমার ছেলেকে তোমরা মারছো, কিভাবে মারছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। কত বড় মনের মানুষ হলে সেই কথা বলতে পারে। সালমান শাহ যখন খুন হয় তখন আপনার বয়স কত ছিল? আর সালমান শাহ যখন 96-তে মারা যায় তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমার বয়স 14 বছর। আচ্ছা, এই যে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছেন, কত কষ্ট, কত কিছু, আপনাদের এখন মনের অবস্থা কেমন? আজকে যেহেতু ও জামিনের জন্য আসবে, আপনাদের এখন মনের অবস্থা কেমন? আসলে মনের অবস্থা বলতে আমি মানে প্রতিনিয়ত ইমোশনাল হয়ে যাই, আমি চোখের পানি আটকে রাখতে পারি না, এগুলো মেনে নিতে পারবো না। কারণ আমরা চাই অন্তত খুনিরা ধরা পড়ুক, আমার মা যদি মাফ করে দেয় আমরা মাফ করে দিব, কিন্তু মানে খুনিরা ধরা পড়ুক। কারণ এইভাবে যদি একের পর এক মানে খুন করে মানুষ পার পেয়ে যায়, তাহলে আরো মানুষ সুযোগ পেয়ে যাবে। একটা বিচার হইলে অন্তত মানুষ বলবে যে না একটা বিচার হয়েছে। আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে না, 40 বছর পরে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তাহলে সালমান শাহ বিচারটা কেন হবে না? এটা আমাকে বলবেন। সেটাই, আমরা কি আশা করতে পারি না? আর খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া, সেটা তো একটা অপবাদ একটা মানুষের উপরে। এটা কত বড় অপবাদ! সালমান শাহকে প্রত্যেকটা বার আপনার এই কেসটা আপনার প্রথমে মানে পুলিশের কাছ থেকে, তারপরে গেল আপনার সিআইডির কাছে গেছে, পিবিআর কাছে গেছে, আপনার র্যাবের কাছে গেছে, সবাই একই কথা বলছে। সালমান শাহকে একবার হত্যা করা হয়েছে, কয়বার হত্যা করা হলো সালমান শাহকে আপনারা বলেন? সেটাই। যাক, আমরা এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমাদের আর কারো কাছে শুকরিয়া আদায় করা কিছু না। এবং আমি একটা প্রশ্নের সাথে যুক্ত করবো, যেটা আপনি বারবার বলছিলেন যে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম। এবং আমাদের সুদর্শন দুইটা নায়ক, আমাদের সালমান শাহ এবং শহীদ চৌধুরী, খুনের সাথে তার নাম লেগে আছে, কেন উনি আমাদের নায়কদের উপরে এত খেপা কেন? আমি এটা তো বুঝলাম না, আপনি যদি বলতেন। আমি শহীদ চৌধুরীর সাথে ওনার ব্যক্তিগত কোনো ক্লাশ ছিল কিনা আজিজ মোহাম্মদের, সেটা আমি জানি না। ব্যবসায়িকভাবে একটা ঝামেলা ছিল, ওটা আমার জানা নেই, সরি। সালমান ভাইয়ের সাথে যেটা হয়েছিল, তাকে 5 বছরের জন্য সে তার ছবি শুধু করতে বলছে, যে অন্য কারো ছবি সে করতে পারবে না। এটা সালমান ভাই রাজি হয় না, কারণ অনেকের সাথে তার
কমিটমেন্ট হয়ে গেছে এবং মানে সিগনেচার হয়ে গেছে যে আমি এটা পারবো না, আমি করবো না। ওইটা থেকে মানে মূলত দ্বন্দ্ব শুরু। তার পরবর্তীতে একটা অনুষ্ঠানে আপনারা শুনছেন যে সামিরাকে সে কিস করছিল আজিজ মোহাম্মদ। আমাদের সালমান ভাই এতটাই ভালো মানুষ ছিল, তার ওয়াইফকে কিস করার সাথে সাথে সে কিন্তু আজিজ মোহাম্মদের মতন লোকের গায়ে হাত তুলছে, সে কিন্তু থাপ্পড় দিছিল। তখনই বলছিল যে তুই আর বাঁচতে পারবি না, সে তো ডিক্লেয়ার দিয়ে দিছে ভাইয়া যে তুই আর বাঁচতে পারবি না, সে তো বাঁচতে দিল না। এবং তার আচ্ছা ঠিক আছে সালমান ভাই হত্যা, সোহেল চৌধুরীর সাথে তার দ্বন্দ্ব কিসের ছিল, যেটাই হোক সোহেল চৌধুরীর কথা সে বান্টি ইসলাম মারছে, বান্টি ইসলামকে। তো যাই হোক, আমি এটা সরাসরি বলবো, আজিজ মোহাম্মদ এখানে আজিজ মোহাম্মদের জন্য তো আজকে সামিরা এত সাহস পাইছে। সামিরাই যে এত টাকা পয়সা এত কিছু সামিরা কিভাবে বলে, এটা কখনোই প্রমাণ করতে পারবে না। এটা না, সে এত গুরুত্ব দিয়ে সে কিভাবে বলে, কার জোরে বলে, কোন জোরে বলে সে। সর্বশেষ সালমান শাহর যারা ভক্ত আছে, আপনি নিজেও ভক্ত, আপনারা ছাড়াও আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, তাদের জন্য কি বলার আছে? আর আমাদের মহামান্য আদালত কি চাওয়ার আছে? একজন সালমান শাহর ভক্ত হিসেবে 29 বছর কষ্ট করছেন, কি চাওয়ার আছে মহামান্য আদালতের কাছে এবং ভক্তদের নিকট কি বলার আছে যারা আপনাদের ছাড়াও আরো যারা ভক্ত আছে? জি, আমরা মহামান্য আদালতের কাছে একটা কথাই, আমাদের একটা দাবি আমরা সবসময় করে আসছি, এই দাবিটাই আছে যে আমরা সুষ্ঠু ন্যায় বিচারটা চাই। এখানে আমরা জোর করে তো কাউকে কোনো দোষারোপ করছি না কিংবা করতে বলছি না, তারা তদন্ত করুক, কিন্তু তদন্তটা সঠিক হোক, সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু ন্যায় বিচারটা আমরা মানে চাই। আপু, আমি আপনার সাথে একমত। আশা করি আজকে সালমান শাহর ভক্ত যারা আছে, আর সালমান শাহ ভক্তদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আমাদের ভক্ত ভাই বোনরা আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সবাই প্রস্তুত থাকেন। আমাদের হয়তোবা আবার মাঠে নামতে হইতে পারে যদি খুনিরা যে ধরনের আগাম জামিন নেওয়া শুরু করছে, তাতে করে আমাদের রাজপথ ছাড়া যাবে না। আমরা যে যেখান থেকে পারি, আমরা যতটুকু পারি আমরা করব, এবং সালমান শাহ ভক্তরা সবাই প্রস্তুত থাকবেন এবং দোয়া করবেন আমরা যেন এই সুষ্ঠু ন্যায় বিচারটা পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আছেন এবং সরকার যে সুষ্ঠু কাজ করছে, এ পর্যন্ত যতগুলি কাজ হয়েছে বিগত দিনের জীবনে হয়েছে নাকি? আল্লাহর উপর ভরসা, সব ধরা পড়বে। এখনো মেইন আসামি বাকিতে সামিরা, মা লুসি, হীরা। বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কথা বলছি বা বলব। তার আগে বলে রাখি যে গত কয়েক বছরে আমরা দেখেছি যে মিডিয়া ট্রায়ালের পাশাপাশি খুবই ভয়ঙ্কর ভাবে প্রকাশিত এবং এটা প্রভাব ছড়িয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এর একটা ট্রায়াল আছে। অর্থাৎ এমন একটা অবস্থায় যে কোনো কিছুতে শুধু একটা হত্যাকাণ্ড, তোকে মিথ্যাকে মানে সত্যের মতো করে অপলাপ তৈরি করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা। আমরা এখন পর্যন্ত জানি না যে মূল ঘটনাটা কি। এখন অব্দি জানি যে দীর্ঘ 30 বছর 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর আগে যে ছেলেটির জন্ম হয়েছিল সে হয়তো সালমান শাহকে দেখেনি বা সালমান শাহর সাথে কোনো সম্পৃক্ততা নেই, তার আজকে 30 বছর হয়ে গেছে, তো মারা গেছে। মানুষটির মৃত্যুর রহস্য আজ অব্দি আমরা জানতে পারি। সালমান শাহর সময়কার বা সালমান শাহকে স্মরণে আমার ব্যক্তিগতভাবে বেশ কিছু কাজ রয়েছে এবং সালমান শাহকে অন্যান্য অনেকের মতোই, অগণিত ভক্তের মতোই আমার একটা মোহের মানে ভালো লাগা। সো আমি আজকে সাদাসিধি কথার কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ডন গ্রেপ্তার হয়েছে, উমরাতে যাচ্ছিলেন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়, তার জবানবন্দি নেওয়া হয়েছে, শোনা গেল। এবং আমার প্রসঙ্গ একটাই যে এই যে সালমান শাহর মা বললেন যে এখনো মূল আসামি ধরা হয়নি, এটা তো খুবই প্রাসঙ্গিক একটা কৌতূহল জাগে যে এই সময়ে সামিরা কিন্তু তার বাসায় নাই এবং সে কোথায় আছে তা কেউ জানে। শাবনূর দেশের বাইরে, শাবনূর, সামিরা এই দুটি নাম এবং পাশাপাশি ডন, এই তিনটি নাম খুব আমরা শুনে এসেছি গত অনেকগুলো বছর। ঘটনাটি বিচারাধীন, তাই এইগুলো নিয়ে এই যে আমরা নানা রকম মুখরোচক, নাজিম জয়ের ইন্টারভিউতে বলেছে না ভাই বোনের মতো আমরা ছিলাম, সেটা নিয়ে আমি একটা পাল্টা প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম, শাবনূরকেও জানতে চেয়েছিলাম যে ভাই বোনের মতো কেন তাদের না, তো মুচকি হেসেছিল। আমার সাথে তো প্রেমের বিষয়টা ছিল না। আমার শোতে ডনকে প্রশ্ন করছি তাদের ভেতরে সম্পর্কটা কেমন ছিল, তো ইনভেস্টিগেটেড টক শো বা কিছুতে আমি কথা বলি না, বাট আমরা জানতে চাই পাবলিক পালস ধরে। তো সেখানে ডন আবার বলেছিলেন না এটা কিভাবে ভাই বোনের সম্পর্ক, সে বলেও অর্ধেক পরে থেমে যাচ্ছিলেন। আজ ডন গ্রেপ্তার হয়েছে এবং এই ডনের গ্রেপ্তারের আগে পিছে অনেক রকম ঘটনা ঘটতে পারে এবং এই ডনের গ্রেপ্তারের পর সমস্ত মিডিয়া ফোকাস নিয়ে গেছে এই সালমান শাহর মৃত্যুর রহস্য। 30 বছর ধরে মিডিয়া, গণমাধ্যমে, প্রিন্ট মাধ্যম বলি বা টিভি মাধ্যম বলি, কতবার যে এই ওয়েব অর্থাৎ সালমান শাহর এই বুঝি মৃত্যুর খোলাসা, এই ঘটনা কতবার ঢেউ মানে উঠেছে আবার নেমেছে, অর্থাৎ মানুষকে
ব্যস্ত রাখা যায়, ব্যস্ত হয়ে যায়। সালমান শাহ এমন একটা ফেনোমেনাল ক্যারেক্টার। কিন্তু প্রসঙ্গ হচ্ছে সামিরা দোষী হতে পারে, ডন দোষী হতে, আমি শাবনূরও দোষী হতে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে কেউ কনভিক্টেড হবার আগে, একদম সবকিছু মিলিয়ে অভিযুক্ত প্রমাণিত হবার আগে আমরা যে ট্রায়ালটা দিচ্ছি তাদেরকে, সেই ট্রায়ালে তার যে সামাজিকভাবে হেনস্থা হচ্ছেন, আমি আবারও বলছি যে তারা কিন্তু দোষী হতেও পারে বা হয়তো দোষী, কিন্তু কোনো কিছু হবার আগে এই যে ট্রায়াল চলছে অনেকগুলো বছর, এর একটা সুরাহা খুব দরকার। মানে আমি এর আগেও দেখেছেন, হয়তো বলেছি যে একটা ফুল স্টপ দরকার, অর্থাৎ বিচার হলে বিচার ভাই একদম ক্লিয়ারলি করে ফেলেন যে এটা নিয়ে আর কোনো রকম মানে মিডিয়া বিজনেস যাতে না, ভিউ বিজনেস না। অধিকাংশ টক শোতে আমার সালমান শাহ প্রসঙ্গ থাকে, অনেকে আবার প্রশ্ন করে ভাই সালমান শাহকে বেচেন, কারণ সব বেচার ফিগার। তো এখন এই বেচার ফিগারের পাশাপাশি যে এই তার মিডিয়া ট্রায়াল এবং হত্যাকাণ্ডের এই বুঝি সব বেরিয়ে গেল, এই বুঝি সব খোলাসা হলো, এইটার থেকে আসলে জাতি পরিত্রাণ পেতে চাই। সালমান শাহ ইস্যু নিয়ে অনেকগুলো শো করেছে, আপনারা দেখেছেন। সর্বশেষ ওর যে ইষ্টভক্ত নকিব, তারও একটা ইন্টারভিউ, তার একটা না দুটি ইন্টারভিউ আছে, একটি আমার রেকর্ডিং স্টুডিওতে, একটি কোলাহল স্টুডিও। সেখানেও তার যে মুভমেন্ট, সালমান শাহর বিচার প্রক্রিয়ার বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছি। তো প্রশ্ন উত্তরে মূলত এই জানি বা জানানোটাই হয়। সে যখন যা বলে, আমার মনে হয় যে সারে নাজিম জয়, শাবনূর ইন্টারভিউ করেছে, সামিরা ইন্টারভিউ করেছে, ডন রয়েছে, এবং এই তিনজনের নাম বারবার এসছে, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু জয়কে দেখেছি যে সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে বেশ সরাসরি প্রশ্ন করেছে। প্রত্যেকেই খুব টেকনিক্যালি এড়িয়ে গিয়েছেন। এখন মামলা এখন বিচারাধীন, এই প্রক্রিয়াটা যাতে খোলাসা হয় একজন নাগরিক হিসাবে, এর একটা সত্যি সুরাহা চাই। জয়ের আজকের স্ট্যাটাসটা একটু শেয়ার করি, যেটি জয় লিখেছে। জয় লিখেছে যে আমার কাছে ভালো লেগেছে কথাটা, আমিও প্রায় একমত, মানে এর সাথে আমার কোনো দ্বিমতের প্রশ্ন আসে না, এবং আমি মনে করি যে প্রত্যেকটা সুচিন্তিত সুনাগরিক এই বিষয়টা চায় যে এর একটা ফয়সালা হয়ে যাক। তো নাজিম জয় লিখেছে যে সালমান শাহর হত্যার বিচার চাই, এমন ভাবে বিচার করেন যেন আর কোনো প্রশ্ন না থাকে, এমন ভাবে বিচার করেন যেন বারবার বিচার করতে না হয়, এমনভাবে বিচার করেন যদি সে খুন হয়ে থাকে সব খুনি যেন ধরা পড়ে। তবে বিচারে যদি সামিরা, ডন কিংবা বর্তমানে আলোচনায় আসা শাবনূর নির্দোষ প্রমাণ, তাহলে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রত্ন করে যে হেনস্থা হচ্ছে তার প্রতিকার কি হবে সেটাও বিবেচনায় রাখতে হবে। তাদের সম্মান ফিরিয়ে দিতে পারবো কি আমরা? এখানে বলে রাখা ভালো, সালমান শাহ হত্যা নিয়ে আমি সকলের ইন্টারভিউ করেছি, আমি যেটা বললাম, আমার কথায় পরিষ্কার ফুটে উঠেছিল এটি হত্যা হতেও পারে, কারণ আমি এই প্রিয় নায়ককে ভালোবাসি, ঠিক আপনারা যেভাবে বাসেন। সে কথা সত্যি কিনা আমার টকশো গুলো দেখলেই বুঝবেন। আজকে আমি অত্যন্ত জনপ্রিয় একটি পোস্ট দিতে পারতাম। আমার মনে হয় যে জনপ্রিয় পোস্ট বলতে খুবই সন্দেহ জায়গা নিয়ে, মানে যারা বিভিন্ন রকম কন্টেন্ট প্রকাশ করছেন যে সামিরা কেন বাইরে, আচ্ছা জানা যায় কেন ডন এলো না, এগুলো অবশ্যই অনেক রকম এভিডেন্স তৈরি করে, কিন্তু এটার প্রেক্ষিতে মানে হইতেও পারে এটা, এই দেখছেন এই যে ডন জানা যায় আসলো না, ডন বগুড়ায় থাকলে ও জানা যায় আসতে পারলো না, কিংবা সামিরা চলে গেল কেন, সামিরাকে পাওয়া যাচ্ছে, শাবনূর কেন বললো তাদের সাথে কোন রকম প্রেমের সঙ্গে, এইসব বিষয় মুখরোচক বিষয়গুলো নিয়ে আমি একটা ফয়সালা দিয়ে দিতে পারি, এবং সেটাই আসলে সোশ্যাল মিডিয়ার ট্রায়াল, এবং সেটাই খুব স্পষ্টভাবে বলেছে জয় নিজেও। সবার কথাই ভাবতে হবে, সবাই মানুষ, এর ভেতরে অপরাধীকে আলাদা করতে হবে। আমি আপনাকে দেখতে পারি না তার মানে আপনি খুনি, এটা সঠিক নয়। প্রকৃত খুনির চেহারা বের হয়ে আসুক, বাকিরা শান্ত। সত্যিকার অর্থে লাস্ট লাইনটা আমার কাছে খুব ভালো লাগে যে বাকিরা শান্তি পাক, খুব জরুরি। মানে আমি বুদ্ধি হবার পর থেকে, মানে 30 বছর তো আমার, মানে আমি যখন ঢাকায় আমার ক্যারিয়ার শুরু করেছি ওই বছরে মূলত সালমান শাহ মারা যায়। সো এই এতগুলো বছরে কতবার যে এই ঢেউগুলো উঠেছে, এই ঢেউটা বন্ধ হওয়া উচিত, ফয়সালা হওয়া উচিত। আপনারা কি বলেন? আপনারা কি চান? আপনারা কি বারবারে মুখরোচক বাংলাদেশে এমন একজনই তারকা যার মৃত্যুর পর আত্মাহুতির ঘটনা ঘটেছে বেশ কয়েকটা, সালমান শাহ ভক্তদের, এটা কিন্তু বিরল বাংলাদেশে। এবং একই সাথে মৃত্যুর পর তার মৃত্যুর নানান রকমের যে রহস্য, তার মৃত্যুর 1 সপ্তাহ পর থেকে বিভিন্ন, তখন তো ইন্টারনেট, তখন তো ফেসবুক ছিল না কিংবা অনলাইন পত্রিকার এই যে এত হাবিজাবি দাপট ছিল না, কিন্তু আমার নিজে দেখা মুড়ির মতো ম্যাগাজিন বিক্রি হয়েছে, মুড়ির মতো। তখন আমার দাদাবাড়ি বরিশাল ভান্ডারে পড়েছিলাম, থেকে নৌকায় ভান্ডারের সদরে যেতে প্রায় 1.5 ঘন্টা লাগতো নৌকাটা আসতে। নৌকার মাঝিরা, নৌকা দুই পাশে বড় নৌক, পাশে তার হেল্পার থাকে, সেও বইটা ধরে, মেন বই, সেই নৌকার মাঝিরাও ম্যাগাজিন কিনে পড়ে সেইটার গল্প দেখছেন, এই করছে, হয় ওই মারছে, অমুক তমুকগুলো নিয়ে আজ থেকে 30 বছর আগতেছে। এই এখনো একই রকম ভাবে আলোচনা। তখন ফেসবুক ছিল না, আজকে সবাই ফেসবুক
খুলেই মানে এ হইতে পারে, ও হইতে পারে, নিজে বিচারক এবং বলে দিচ্ছে, প্রায় কাছাকাছি বলে দিচ্ছে মনে হচ্ছে। তো এইগুলো মনে হয় আমাদের এখন বন্ধ হওয়া উচিত। এবং সভ্য দেশে কিন্তু আপনি একেবারে অভিযুক্ত প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলতে পারেন। আমি কারো পক্ষে সাফাই যাচ্ছি না, আমার নিজেরও ব্যক্তিগত এই প্রশ্নগুলো রয়েছে, কিন্তু এই প্রশ্নগুলো আদালত, মাননীয় আদালতে সেটি প্রমাণ সাপেক্ষে একটা ফয়সালা ডিক্লেয়ার্ড, কারণ মানুষটা তো আর ফিরে আসবে। এবং মায়ের যে আকুতি, অনেকে প্রশ্ন তোলেন যে মা অতিরিক্ত করছেন, না, মা কখনো অতিরিক্ত, মা তার সন্তান হারাইছে, সুতরাং সেখান থেকে আসলে কোন রকম এক্সকিউজ চলে, যার সন্তান যা সেই বুঝে। এখন সন্তানের মমতা বোধ সালমান শাহর কাছে, সালমান শাহর জন্য তার মায়ের কাছে যেমন, প্রত্যেকটা ঘরের মা এভাবে মৃত্যুর আগ অব্দিও সে দেখে যেতে চায় যে এর একটা সুবিচার, যে আমি যে অভিযোগ করেছি অভিযোগে আদালতে সেইটার একটা বিচার আমি। সুতরাং সালমান শাহর মা নীলা চৌধুরী তার জায়গায় খুব রাইট রয়েছে। পাশাপাশি এই যে প্রশ্নগুলো রয়েছে শাবনূর, ডন এবং সামিরা, এই প্রশ্নগুলো জেরা হোক, অনেক রকম তদন্ত। এবং শুধু আগে আমরা দেখলাম যে শুধু তারও বেশি পিবিআই তে একটা গ্রাফিক্যাল নানান রকম ছবি এঁকে যে এটা সুইসাইডাল বিষয়, সেটি আবার মনে হলো সেটিও ভুল ব্যাখ্যা হয়ে এখন আবার ডনকে গ্রেপ্তার করা, সঠিক বিচার হয়ে এই সাবজেক্টটা ক্লোজ করা। একই বিষয় বারবার আমরা টানছি এবং মুখরোচক ভাবে মিডিয়া গরম হচ্ছে, অন্য অনেক বিষয়গুলো হাইড হয়ে যাচ্ছে। অন্য অনেক ইস্যুগুলো যখন বার্ন করতে থাকে তখনই সালমান শাহ এইসব মুখরোচক বিষয়গুলো সামনে আসে। আজমত ভাইয়ের কিন্তু সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের সময় উঠেছিল, এবং একই সাথে এই যে শোবিজ জগতের নানান রকম হিডেন যে ট্রুথগুলো, সেগুলো আদৌ বের হয়ে কি আসে? কখনো শুনেছেন? আমরা শুনেছি, এবং আমরা শুনেছি অনেক বছর পুরনো দীর্ঘদিনের আদালতে প্রসেস হওয়া একটা জায়গায় এসে দাঁড়িয়ে বিচার তার ঠিকঠাক মতো দিতে পারে। মাননীয় আদালত তার একদম সুপ্রক্রিয়ায় একটা সঠিক সমাধান বের করে দেবেন। আমরা এটা আর এইসব কন্টেন্ট, এরকম তেনা পাচানো গল্প শুনতে চাই, বলতেও চাই না। সমাধান হোক এবং সত্যিকার অর্থে যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করা। সবাই ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাইছেন বাংলাদেশের চিত্রনায়ক ডন এবং বাংলাদেশের ভিলেন ডন এবং চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে যে আজকের ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের আশেপাশে চারিদিকে হাজারো বন্ধু বান্ধব আছে, সবাই কিন্তু আর বন্ধু হয় না, সবাই কিন্তু আর বন্ধু না। দেখবেন তাদের ভিতর থেকে অনেকে আপনার শত্রু আছে এবং অনেকেই আপনার ভালো চায় না। সো বুঝতে পারছেন, সবাই একটু সাবধানে থাকেন, সবাইকে সবার সাথে সম্পর্ক ভালো রাখেন, কিন্তু সেটা আপনি বোঝেন যে কে কীভাবে আপনার সাথে আচরণ করে। ধন্যবাদ।